কেক কাটা পর্ব শেষ হলো। অনেক হইহুল্লোড় মজা মস্তি শেষ, সবাই যার যার ঘরে ফিরে এলো ভোর রাতে। পরদিন সন্ধ্যায় আবারও সবাই যাত্রা ব্লুমি পার্ক ক্লাবে। ক্লাবে সবাই পরিবারের সাথে। শান্তা তার বাবা আর দাদু, মেহুল তার বাবা মা, সুজনা তার মা ভাই আর রোজা। আহিরের বাড়ি থেকে শুধু মা বাবা আর ছোট বোন আর 4 বছরের 6 বছর বয়সী ভাইটা। জাহিনের পরিবার থেকে নিহাত আর বাবা। সবাই একসাথে দেখে সাক্ষাতে সবাই আনন্দিত। নিহাতকে দেখে প্রথমে বেশ চমকেছে নিখিল, তবে পাত্তা দিল না। বেশ নিহাতের ভাবসাব দেখে মনে হলো না সে তার পরম বন্ধুভাব সম্পন্ন শত্রুতা ভাইয়ের বিয়েতে এসেছে, যেন তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে এসেছে এবং খুবই পরিচিত সবার সাথে। নবকুটি থেকে সালমা বেগমের সাথে আঞ্জুমানা বেগম, আনিকা আর আবিক এসেছে। বাড়িতে মমতাজ বেগম একা বিধায় আজাদ সাহেব আর ফারহান খেয়ে দিয়ে চলে গিয়েছে। অনার আদিপ ক্লাবে পৌঁছে সুজনাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আবিক তাদের এত খোঁজাখুঁজি করতে দেখে বলল, আপনাদের টিচারকে এখন খুঁজে পাননি? আভি, সুজান কোথায়? নাই। নো, সুজান আছে, আমি খুঁজে নিয়ে আসছি, ওয়েট। আবিক সুজনাকে খুঁজতে বেরোল। কিছুদূর এগুতে সাইমকে দেখল। সাইমের চোখ আভিকের দিকে পড়তেই সে চুইংগাম চিবানো বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চাউনি খানিকটা ভীতিকর। অভিক কাছাকাছি এসে ভুরু নাচিয়ে জানতে চাইল, আপু কোথায়? সাইম সিঁড়ি দিয়ে দেখিয়ে দিয়ে বলল, নিচে গিয়েছে। অভি যাওয়ার সময় তার সামনে চুল এলোমেলো করে দিয়ে বলল, গুড বয়। অভিক চলে যেতে সাইম পিছনে চেয়ারে বসা সাজিয়া বেগমের দিকে তাকালেন। উনি আভিকের যাওয়ার পথে তাকিয়ে আছেন। কে ছেলেটা? উনি আপাদের ডিপার্টমেন্টের স্যার, অনা আদিবের চাচ্চু। ও, উনি চোখ সরালেন না যতদূর অভিককে দেখা গেল। আনিকার সাথে গল্পমত্ত ছিল সুজনা। দুজনের কথা বলে সিঁড়িপথ পেরোচ্ছিল। আভিককে দেখে দুজনের কথা থেমে গেল। আমি আপনাকে খুঁজেছিলাম সুজনা। আনিকা ভুরু কুচকালো। কেন রে? সরি, আমি না, বেবিরা। ওদের আর কোনো কাজ আছে? সারাক্ষণ সুজান। সুজনা বলল, আচ্ছা যাচ্ছি। আনিকার সাথে কথা বলতে বলতে চলে গেল সুজনা। আভিক বলল, ধ্যাত, কথা তো আমারও ছিল। সে অন্য পথে পা বাড়াতে তার আগেই সালমা বেগম এলেন। বললেন, এই অভি, মেয়েটাকে দেখেছিস? সুজনা, হ্যাঁ, কেন? উনি রুক্ষ চোখে তাকালেন ছেলের দিকে। সব কথাই তোকে বলতে হবে কেন? তুই কি সব কথা আমাকে বলিস? আচ্ছা, উনি মাত্র এদিকে গেলেন, আপুর সাথে আছে, যাও। আচ্ছা সালমা বেগম। ওদিকে যেতেই আফিক ফুস করে শ্বাস ফেলল। সুজনাকে খুঁজে দেওয়া এবং সুজনার খোঁজ দেওয়া তার প্রধান ও মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। সবটা আজব। সাজিয়া বেগমকে দেখে আনিকা এগিয়ে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরলেন। ভালো আছেন আন্টি? আপনি এসেছেন শুনে আমি আপনার কাছে আসছিলাম। ভালো আছি মা, তুমি ভালো আছো? তোমার বাচ্চারা কোথায়? ওরা আছে মেবি শাফিনের সাথে। তোমার শাশুড়ির সাথে গল্প করছিলাম এতক্ষণ। তোমার চাচি শাশুড়ির সাথে তো দেখা হলো না। আঞ্জুমানা বেগম বলেন, ও আমার কোথায় গেলে কে জানে। সুজনা বলল, হ্যাঁ, আমিও ছোট আন্টিকে দেখিনি। সালমা বেগম এলেন তখন। চশমা নিচে ওনার চোখ দুটো বেশ তীক্ষ্ণ। সুজনাকে বলল, কি ব্যাপার মেয়ে? তোমাকে সে তখন থেকে খুঁজে যাচ্ছি। এক জায়গায় থাকতে পারো না। আমার পা ব্যথা হয়ে এলো বাবারে। সুজনা এবার মা আরেকবার সালমা বেগমের দিকে তাকালেন। সাজিয়া বেগম কপাল কুঁচকে সালমা বেগমের দিকে চেয়ে আছেন। মা ছেলে এত সুজনাকে কি দরকার? সুজনাকে হাত ধরে টেনে নিয়ে যেতে গিয়ে আরও একবার পিছু ফেলল সালমা বেগম। সাজিয়া বেগমকে বলেন, ও, উনি তার মা? জি, দেখেছেন আপনার মেয়ে একবারও বলেছে সেটা, পরিচয় করিয়ে দিয়েছে। সাজিয়া বেগম মৃদু হেসে ফেললেন। তো ভালো আছেন তো? জি, আপনি ভালো আছেন? আছি কোথাও, আপনার মেয়ে তো আমাকে হয়রান বানিয়ে দিল। চলো, তোমার সাথে খুব জরুরি কথা আছে আমার। হুটহাট হারিয়ে যাবে না। সুজনাকে টেনে নিয়ে গেল উনি। সুজনা যেতে যেতে বলল,
কোথায় যাচ্ছি আন্টি? উনি এদিক ওদিক তাকিয়ে বলো, দাঁড়াও দাঁড়াও, আশেপাশে অভি আছে কি দেখি। ছেলেটা আমাকে নজর রাখছে। কেন 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 করো না তো। তোমাকে যেটা বলতে এনেছি সেটা শোনো। তোমাদের এই কলেজে ধুর না, বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে আছে অভি বেশি কথা বলে? সেটা আমাকে বলো। সুজনা বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তোমাদের স্যার। আমি তো জানি না তো কি কচু জানো? আমি তো জানি না। এটা কোনো কথা হলো? সুজনা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল, মনে মনে বিড়বিড় করলো, আল্লাহ আমাকে বাঁচাও। শোনো মেয়ে, অভি ওখানে কার সাথে বেশি কথা বলে ওটা তুমি লক্ষ্য রাখবে, ঠিক আছে? যখনই দেখবে কোনো মেয়ের সাথে বেশি কথা বলছে, হাসি তামাশা করছে কিংবা আলাদা কথা বলছে, তখনই তুমি আমাকে এসে বলবে, তখনই। আর হেও না, যখন বাবুদের পড়াতে আসবা না তখন। আচ্ছা, মনে থাকবে তো? আচ্ছা। এসব কিন্তু আবার অভিকে বলো না যেন। আচ্ছা। পরক্ষণে অভিকে দেখে সালমা বেগম একদম সোজা হয়ে দাঁড়ালেন। এখানে কি হচ্ছে? সুজনা সালমা বেগমের পিছনে গিয়ে দাঁড়ালেন। সালমা বেগম বলেন, কোথায় কি হচ্ছে? আমি ওর সাথে কথা বলছিলাম। আচ্ছা, ভালো। আর হ্যাঁ, ভালো হবে না কেন? কেন উত্তর আমার কাছে নেই, তোমার কাছে আছে? অভি মস্করা করবি না। সুজনা ঠোঁট টিপে হাসল। এরা মা ছেলে দুটোই পাগল। আজিম সাহেব মা ছেলে আর সুজনাকে দেখে এগিয়ে এলে বললেন, কি চলছে এখানে? আভিক পিছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, বাবা মা সুজনার সাথে কিছু সলা পরামর্শ করছিল, শুনতে এলাম। বলেই হলো নাকি? আজিম সাহেব হাসলেন, বলেন, সুজনা আন্টি তোমাকে প্রচুর জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি। সুজনা মৃদু হেসে বলল, না তেমন কিছু না, তুমি একদম কথা বলবে না। ছেলেটাকে নিজের মতো বানিয়েছে না, আমার থেকে কথা লুকায়। আবিক চোখের ইশারায় চুপ করতে বলল, ছেলে কি লুকিয়েছে সালমা? অনেক কিছু লুকাচ্ছে সে ইদানিং, তুমি সব জানো, শুধু আমি জানি না। শোনো, ছেলেকে নিজের মতো করছে সে ভালো কথা, কিন্তু ছেলে বউ একদম আমার মনের মতো হবে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি নিজ থেকে গড়ে নিও, কোনো সমস্যা না, ঠিক আছে? হ্যাঁ। ওনাদের সাথে সাথে সুজনাও ঠোঁট টিপে হাসলো। সালমা বেগম তার দিকে ফিরে বলল, তুমি হাসছো কেন? তুমি যাও তোমার ইয়ের কাছে। কার কাছে? মা গো মা, সব বলে দিতে হয়। কিছুদিন পর শ্বশুরবাড়ি যাবে, আপাতত তোমার মায়ের কাছে যাও বাচ্চা। সুজনা মাথা নেড়ে চলে গেল। সালমা বেগম ও বাবা ছেলের দিকে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। উনি চলে যেতেই বাবা ছেলের কানের পাশে গিয়ে বলে, অভিক ফারদিন, তোমার বউয়ের কপালে দুঃখ আছে, আমার মতো ধৈর্যশীল হলে তো ভালোই। আবিক ঠোঁট উল্টে বলল, কনফিউজড। কে? তারা দুজনেই। বাবা এবার ভুরু কুচকে তাকালেন ছেলের দিকে। কিয়ৎক্ষণ পর হেসে উঠল দুজনে। ভোরের পাখি ডাকছে। রাত 12টার দিকে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পরই যে যার বাড়ি ফিরেছে সবাই। সুজনার ঘুম পুরোপুরি ভাঙেনি, তবে কাকপক্ষীর ডাক শুনতে পাচ্ছে। মা ঘরে জানালা খুলে দিতেই ঘুম ঘুম চোখে তাকালো সুজনা। মায়ের মুখ দেখে চোখ ঘষতে ঘষতে গিয়ে বলল, কয়টা বাজে আম্মা? 8টা। আজ তো ভার্সিটি যাবি না? আর কিছুক্ষণ পর উঠিস। সুজনা গায়ে কাঁথা টেনে নিল। আজকে ক্যাম্পাসে যাব না, ঘুমও ভালো হয়নি, এখন না ওঠাই ভালো। তবে কিছু মুহূর্ত পার হতেই লাফ মেরে উঠে বসলো নিজেই। কাঁথা সরিয়ে নামতে নামতে বলল, আজকে না, আমাকে অফিসে যেতে হবে, আমার অনেক কাজ। আম্মা, অফিসও যাবি? টিউশনিতেও যাবি? আজ তো 31 তারিখ, পড়িয়ে আসি আজ। আর আমার বলা হয়নি ওনাদের যে আজ থেকে আর পড়াতে যাব না, অফিসে 10টায় যাব। আমাকে যেতে বলেছে। জয়েন তো কাল থেকে। সাজিয়া বেগম আশ্চর্যিত চোখে চেয়ে রইলেন। টিউশনিতে যাবি না? ওটা ওনাদের আগে বলে রাখিসনি? মা, বলার সুযোগ সময় কোনোটাই হয়নি। আজ ও বাড়িতে যাওয়া মাত্রই কথাটা বলে দেব, ওনারা কষ্ট পাবে না। ধীরে সুস্থে বলে দিলে কি হতো? সুজনা ওয়াশরুমে দরজা খুলে বলল, কষ্ট পাবে না, সাইব ভাই তো বলল অন্য কেউ পড়াতে যাবে কাল থেকে। আমি আদিবকে আম্মুকে বুঝিয়ে বলবো, যা ইচ্ছে তাই কর। সুজনা মুখ হাত ধুয়ে দোতলায় চলে গেল। কলিং বেল বাজাতেই রাশেদা বেগম দরজা খুলে দিল। সুজনাকে দেখে বললেন, তোকে ডাকতে চাইছিলাম।
সাইব ভাই এখন আছে? হ্যাঁ, এখনই বেরিয়ে যাবে। যা, কথা বলে আয়। সুজনা সাইবের ঘরে দিকে পা বাড়ালেন। সাইব ফাইলপত্র গুছানোর সময় সুজনা দরজা টোকা দিল। আসবো? আয়। সুজনা ঘরে পা রাখলো। সাইব বলল, ফোন এসেছে? না, এখনও ফোন আসেনি। 9টায় দেবে তাহলে। অফিসের বস কি মহিলা? নইলে চাকরিটা তো হতো না। থ্যাংক ইউ, আমাকে এজন্য রাজি করাতে পেরেছি। সাইব হাসলো, বলল, ওই বাড়িতে বলে দিয়েছিস? না, আজকে বলবো। ভাবছি ওনারা যদি রাগ করে। রাগ কেন করবে? ওনারা কি তোকে 10,000 টাকা বেতন দেবে? আজব। ও অফিসে অনেক ছেলে মেয়ে কাজ করে, আমার বিশ্বাস আছে তুই পারবি। কাজ কোনোদিনও কম, কোনোদিনও বেশি থাকতে পারে। সব কিছুই আগাম প্রস্তুতি থাকা দরকার। আচ্ছা। সাইব বেরিয়ে যাচ্ছিল। সুজনা বলল, থ্যাংক ইউ, তুমি না থাকলে কী যে হতো। সাইব হেসে তার মাথা চাপড়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বড় হয়ে গেছিস সুজু, তাই তোকে বিয়ে দিয়ে দেব। সুজনা চেঁচিয়ে উঠে তার পিছনে ছুটে বলে, তোমার মাথা? আমার মাথা নয়, সত্যি। বিয়ে তুমি করো। আমার বান্ধবীকে বসিয়ে রেখে আমার বিয়ে খাওয়া হচ্ছে? তোর বান্ধবীকে তো বিয়ে খাওয়াবো। দেখ। সাইব হাসতে হাসতে বেরিয়ে পড়ল। রোজ এসে বলল, এই আপা, তোমার বরের ছবি দেখাও। কে বরটর? কে বলেছে এসব? কথাবার্তা হলে বর হয়ে যায়। আরেকবার এসব বলে মেরে গাল লাল করে দেব, বেয়াদব। রেগে বেরিয়ে গেল সুজনা। রোজ ঠিক করে হেসে উঠে বলল, আম্মা, সুজু আপা রেগে গেছে। হ্যাঁ, মেয়েটা একদমই বিয়ে টিয়ে কথা শুনতে চায় না। আজব মেয়ে একটা। সুজনা 3তলায় গিয়ে ঘরে পা রাখলো। রান্নাঘরে গিয়ে চা নাস্তা খেয়ে ঘরে গিয়ে সাদা আকাশি রঙা ব্যাগটা খুঁজে বের করে মেশিনে ঘরে পা রাখতে সাজিয়া বেগম বললেন, কি ওটা? কাজ আছে আম্মা। আন্টি, ব্লাউজগুলো আর কতদিন লাগবে? অনেক কাজ, সবগুলো একসাথে দেব। এগুলো কার? সুজনা অভিকের ট্রাকস্যুটটা বের করে রাখলো। বলল, ও বাড়ির ছোট কর্তার, লুজ হয়, তাই ফিটিং করতে হবে। ওদিকে রাগ করে দেব না। বিস্মিত চোখে তাকালেন সাজিয়া বেগম। কেন? তোমার দক্ষ হাতের কাজ বুঝে যাবে, আমাকে করতে হবে। বুঝতে পারলাম না। উনি আমাকে করতে বলেছেন? আম্মা, সেলাই তো আমি করি। আমি কি করে বলবো কেন বলেছেন? তোমাকে কষ্ট দিতে চায় না, তাই বোধ হয়। তুমি সরো, আমি করে নেব। পারবি না, আমাকে দে। আম্মা, স্যারের আদেশ মানতে হয়। আচ্ছা, সাবধানে কিন্তু। সন্ধিয়াঞ্চকে থেকে রুম ত্যাগ করলেন সাজিয়া বেগম। সুজনা ট্র্যাকস্যুটটা ফিট করে আগাগোড়া দেখল। অনেক জায়গা কুঁচকে গেছে। গেলে যাক, তাকে করতে বলেছে কেন? এসব কি তার কাজ? ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। রোদের মাত্রা তীব্রতর। সাহসা করে এগিয়ে যাওয়া গাড়ির পেছনে ধাওয়া করছে ধুলো। পথচারী আর মানুষের কোলাহলে ব্যস্ত শহরে পদধূলি জর্জরিত সুজনার কয়েকবার কেশে দিল। সে অফিসের ঠিকানায় পৌঁছাতে বেশ খানিকক্ষণ। সাহস পাচ্ছে না এগোতে। পাশে বসে আছে ক্লান্ত ক্ষুধার্ত একটা কুকুর। জিহ্বা বের করে সুজনার দিকে তাকিয়ে হাঁফাচ্ছে। সুজনা মায়া হলো। ব্যাগের ভিতর থেকে বাটার বন বের করে ছুঁড়ে মারল কুকুরটির দিকে। কুকুরটি গপাপক খেয়ে তেড়ে এলো সুজনার দিকে। ঘেউ ঘেউ করা শুরু করে দিল। সুজনা দোয়াদুরুদ পড়ে বলল, কি সর্বনাশ! তোকে খেতে দিলাম বলে আমার দোষ হয়ে গেল? যা দূর হয়। কি আজব ব্যাপার! দ্রুত রাস্তা পার হয়ে গেল সুজনা। কুকুরটির সাথে সাথে রাস্তা পার হয়ে গেল। সুজনার পিছনে পিছনে ছুটল লেজ নেড়ে নেড়ে। সুজনা বিড়বিড়িয়ে বলল, মহা বিপদ তো! কেন আমার পিছনে লেগেছিস ভাই? কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগলো। সুজনা চোখ তুলে সাদা বিল্ডিংটার দিকে তাকালো। দোতলায় যেতে বলছে। পাশেই বিশাল একটি শোরুম। সাদা কাচ বাঁধা। দরজা খুলে কেউ একজন উকি দিয়ে বোধহয় আবার চলে গেল। সুজনা অফিসের উদ্দেশ্যে পা বাড়ালো। কুকুরটাকে দেখা যাচ্ছে না আর। গাড়ি বারান্দায় পার্ক করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যাওয়ার সময় স্যুট বুট পরা দুজন পুরুষ মানুষকে দেখল। কথা বলতে বলতে নেমে আসছে। সুজনা সাইড চেপে দাঁড়িয়ে পড়ল। লোক দ্রুত তার দিকে তাকিয়ে চলে গেল। সুজনা দোতলায় উঠতে হ্যাংলা পাতলা একটা ছেলে এসে বলল, আপনি কি সুজনা? জি, আমার সাথে আসুন। সুজনাকে ছেলেটা একটা
অফিস রুমে নিয়ে গেল। অনেকে ডেস্কে বসে আসছে, ল্যাপটপে মনোযোগ। সুজনা সবাইকে ঘুরিয়ে ফিরে দেখে নিল। সুজনা ডেস্কে গিয়ে সবার কিছুটা পরে দরজা দিয়ে রূপবতী এক মহিলাকে ঢুকতে দেখা গেল। পরনে মেরুন রঙা বোরখা, মাথায় সোনালি রঙা জমকালো হিজাব, প্রসাধনিক ও হিজাবের ওপর পরিহিত অলংকার। সূচনা ভেবেই নিল উনি নিশ্চয় কোনো মডেল হবে। মহিলা চলে গেল কর্মীদের সাথে কথা বলতে বলতে। সূচনাকে কিছু পরেই ডাকা হলো। অফিসের দরজা খুলতে কিছু আগেই দেখা সে মহিলাকে দেখে খানিকটা চমকালো সূচনা। ইনি কি নীলাশা মজুমদার? মে আই কাম ইন? আসুন। সূচনার ভিতরে পা রাখতে নীলাশা মজুমদার চোখ তুলে তাকালো। করম ঘুরিয়ে বলল, সাইফ ওয়াহিদের বোন আপনি? জি। গুড। উনি আপনার কথা বলছিল। বসুন। আপনার পোর্টফোলিও নিয়ে এসেছেন সাথে করে? আই মিন রিসেন্ট ডিজাইন করেছেন এমন কিছু? জি এনেছি, দেখান। জি। সূচনার ডিজাইনগুলো দেখাতেই উনি বললেন, আরও ইমপ্রুভমেন্ট দরকার, বাট নো প্রবলেম। আপনার টিম লিডার আপনাকে গাইড করবেন। আপনি কাল থেকে জয়েন করবেন। আর এখন আমি আমার সেক্রেটারিকে বলে দিচ্ছি এবং আপনাকে অফিসে ঘুরিয়ে দেখাবে। আমাদের এখানে সবাই স্টুডেন্ট কাজ করে, আপনার কোনো সমস্যা হবে না। সূচনা মাথা দুলালো। আপনি সিইউতে পড়েন? জি। গুড। রাজন দরজার কাছ থেকে জবাব দিল একজন। জি ম্যাডাম, ওনাকে সবটা ঘুরিয়ে দেখাও, আর গাড়ি আসলে খবর পাঠিয়ে দেবে, নইলে আমার দেরি হয়ে যাবে। ওকে ম্যাডাম। সূচনা আপনি আসুন। সূচনা উঠে গেল। অফিস থেকে বেরিয়ে বড়সড় দম ফেলল। বাপরে, দমটা আরেকটুর জন্য আটকে যাচ্ছিল। আসরের নামাজ কালাম সেরে চায়ের আড্ডা বসেছে কুটির বাড়িতে। অনা আর আদিপ টিচার আসবে না, তাই খুশিতে দল ছুটে খেলছে। আহনাব, আজাদ আর আজমিন সাহেব মমতাজ বেগমের সাথে বসে খোশ গল্প মেতেছিল। সবার কাজে ছুটি মিললে মাঝে মধ্যেই এমন খোশ গল্প আসর বেশ ভালো জমে উঠে তাদের। কত শত কথার ঝুপড়ি মেলে তখন বাচ্চাদের ছোটাছুটি দেখে তাদের সতর্ক করল আঞ্জুমানা বেগম। আজাদ সাহেব ডাকলো, ভাই চা খেতে আসো। দৌড়াদৌড়ি রাখো, আজ কি ওদের মাস্টার আসবে না? সালমা বেগম টি টেবিলে ট্রে রাখলেন, বললেন, কাল বিয়েবাড়ি থেকে গিয়ে ঠুসে ঠুসে ঘুমাচ্ছে নিশ্চয়। আমার ব্লাউজগুলো কখন আনবে কে জানে। আঞ্জনা বেগম হেসে বললেন, ও বিয়ে শাদী নাকি এখন করবে? না, ওর মা কাল ক্লাবে আমায় বলল বিয়ের কথা শুনলে নাকি কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলে। আর ওদিকে বড় ভাবি ছোটোর মতো ছেলে বিয়ে দিয়ে উঠে পড়ে লেগেছে। সূচনা ভারী ফেঁসে গেছে। আর এদিকে আমাদের আভিকটার কি হবে? সালমা বেগম রুক্ষ গলায় বলেন, সবাই সূচনার মতো হবে নাকি? আমি সেটা কখন বললাম? লেখাপড়া করে ওরকম মেয়ে সহজে বিয়ে নিতে চায় না আজকাল। লেখাপড়া শেষ করতে চায় আর কি। আশিকও বিয়ে শাদী করবে না বলে অনেক কাণ্ড কারখানা করছেন। শেষেমেশে যাও রাজি হলো। সূচনা বেঁকে বসেছে। আমরা তো এখনও আসলে কেউ কিছু বলতেও পারি না। আমি লেখাপড়া করে ওরকম মেয়েকে অভিযোজন আনবো? আপা, তোমার বড় ভাবিকে সূচনা যেন হাঁ করে বসে থাকতে বলো। আজিম সাহেব চায়ের কাপে চুমুক বসিয়ে বলল, কথাবার্তা কত দূর এগিয়েছে? এত এগোয়নি। মেয়ের পক্ষ থেকে কোনো স্পষ্ট উত্তর আসেনি, তাই কিছু বলা যাচ্ছে না। আহনাব বলল, সূচনাকে রাজি করানো দায়িত্ব তোর। আনিকার আজ না হোক কাল তো বিয়ে করতেই হবে, তাছাড়া ওদের তো ভালো লাগবে। কথা এত দূর গেল আমি তো জানি না। মমতাজ বেগম হেসে বলল, আমাদেরকে এত সব জানানোর প্রয়োজন মনে করে দুলাভাই? আঞ্জুমানা বেগম জিভে কামড় দিয়ে বলে, ছি মা, কি বলছেন এসব? আওয়াজ করছি না কারণ মর্জিনা একটা কথাকে 10 কান করে, তাই আজ বাড়িতে নেই তাই বলছি। সূচনার মাই বারণ করলো আপাতত ব্যাপারটা খোলাসা না করতে। উনি সিদ্ধান্ত জানাবেন খুব তাড়াতাড়ি। আর কথাবার্তা হয়ে পরবর্তীতে ভাঙন হলে মানুষের মেয়েকে ঘিরে বাজে কথা বলবেন। তাছাড়া ওর বাপ নেই, তাই ওর মা চিন্তায় থাকে আর কি। সূচনা পুরোপুরি সমর্থন পেলে উনি জানাবেন বলছে। ভালোই,
তোমার ভাইয়ের বউয়ের চোখের প্রশংসা করতে হয়। ভালো মেয়েকেই পছন্দ করেছে ছেলের জন্য। সুজনা তো আর কোনো ছেলে পেলে পছন্দ নেই। সালমা বেগম কথাটা শুনে বললেন, কথাটা কি আমাকে বললেন মা? আমি পছন্দ করি এমন মেয়ে ছেলে পেলে পছন্দ থাকে? বৌমা, এখানে সুজনা আর আশিকের কথা হচ্ছে, আমার দাদু ভাইয়ের নয়। কেন তুমি ওকে টানছো শুধু শুধু? আহনাব বলল। আচ্ছা, ও কোথায়? একবারও নিচে এলো না? আনিকা আর আভিক একত্রে এলো ছাদ থেকে। চারা লাগাচ্ছিলাম ছাদে। আভিক পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে মমতাজ বেগমের পাশে বসলো। পানি মুখে দেওয়ার আগেই জানতে চাইল, কিসের এত কথা হচ্ছে এখানে? মমতাজ বেগম বলেন, আমরা বিয়ের কথা বলছিলাম দাদু ভাই, তোমার আর সুজনার। পানি ছুটে গিয়ে সামনে ছিটকে পড়ল অভিকের মুখ থেকে। কেশে উঠতেই সালমা বেগম ছুটে এলো, মাথায় চাপড় দিতে দিতে বলল, আহ মা, কী সব বাজে বাজে কথা বলেন। আমি বলছি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে দাদুভাই, কথাটা ওভাবে বলতে চাইনি। সুজনা আর আশিকের বিয়ের কথা বলছিলাম। কাশি আরও দ্বিগুণ বেড়ে গেল। কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল আভিক। সবাই বেদিব্যস্ত হয়ে পড়ল মুহূর্তে। সালমা বেগম দোয়া দুরুদ পরে ফু দিয়ে বলল, ওমা, হুট করে এমন কাশি উঠে গেল অভি, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আঞ্জুমনা বেগম বলেন, অভি একটু বস, হুট করে কাশি কি করে উঠে গেল? বস না। অভি বসলো। কাশতে কাশতে গলার শিরা ফুলে উঠছে। আনিকা, পানি এনে বলো। নে নে, পানিটা ধীরে সুস্থে খা আগে। সদর দরজা মেলে দ্রুত ঢুকে এলো সুজনা। বলল, ইস, খুব দেরি হয়ে গেল, রিক্সা পাচ্ছিলাম না আজ, তাই পরক্ষণে বাড়ি ভর্তি লোকেদের একসাথে দেখে খানিকটা বিস্ময় নিয়ে প্রত্যেকের দিকে তাকালো এক এক করে বিমূঢ় চোখে। থমকে গেল রক্তবর্ণ রঞ্জিত অক্ষিপট চোখ পড়ায়। কয়েকটা শুকনো ঢোক নেমে গেল স্বর্ণালীর নিচে দিয়ে। ওনার চোখে মুখে অবস্থা এমন কেন? সে কি আজও ভুল সময়ে এসে পড়েছে? সালমা বেগম ভেজে চাউনিতে ছেলের দিকে তাকালো। সুজনা, এই কাশির ওষুধ।